ডাকসু নির্বাচনে শেষ দিনের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। শিক্ষার্থীদের বাড়িতে ভোট চাওয়ায় ক্ষোভ, বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা। ইশতেহার বাস্তবায়নের শপথ ছাত্র দলের। রাতের বেলা গায়েবী নোটিশ এবং বিভিন্ন যে নোটিশগুলো সেটাও একটা বিশেষ ছাত্র সংগঠনকে অনেক বেশি ফেভার দিচ্ছে। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করি গড়ে তুলি একটি সাম্য, মানবিক মর্যাদা ও শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়। পারিবারিক চাপ আলাদা করে যেভাবে করে ক্রিয়েট করা হচ্ছে, এটা কিন্তু আমাদের যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের যে মাঠটা, এই লেভেল প্লেইং ফিল্ডটা নষ্ট করছে। প্রচারণায় সরগরম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অমর্ত্য রায়ের ভিপি প্রার্থিতা বাতিলে ষড়যন্ত্র দেখছে সম্প্রীতি ঐক্য পর্ষদ। রাকসুতে শেষ হচ্ছে মনোনয়নপত্র সংগ্রহ। প্যানেলের ভিপি পদপ্রার্থী অমর্ত্য রায়জনের প্রার্থিতা বাতিল করে, যেটা অন্যায্য এবং ষড়যন্ত্রমূলক বলে আমরা মনে করছি। তবু আমরা আশাবাদী আমাদের নির্বাচনটা সঠিক সময়ে হবে আর কি। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিতর্কিত 3 নির্বাচন ভুলে ফেব্রুয়ারিতে উৎসব মুখর ভোটের জন্য পুলিশকে তৈরি থাকার নির্দেশ উপদেষ্টার। 1.5 লাখ সদস্য, ধাপে ধাপে প্রশিক্ষণ শুরু। সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে 2 জেলায় বিক্ষোভ। ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ। পাবনা 1 পুনর্বহালের দাবিতে রাস্তা আটকে প্রতিবাদ। মার্ক্সবাদী তাত্ত্বিক বদরুদ্দিন উমর আর নেই, 94 বছর বয়সে মৃত্যু। শেখ হাসিনার মামলায় লেখকের সাক্ষ্য ট্রাইব্যুনালে দাখিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিফ প্রসিকিউটর। ভুয়া জ্বালানির খরচ দেখিয়ে 5 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। নগর ভবনে অভিযানের সত্যতা পেল দুদক। নথিপত্র সহ তথ্য সংগ্রহ। এবং বগুড়ায় ফিলিং স্টেশনের ভেতরে ক্যাশিয়ারের গলা কাটা মরদেহ। ভোলায় মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা। রাজবাড়ীতে মাজারে হামলার সময় পুলিশের গাড়ি ভাঙচুরে গ্রেফতার 5। শুরুতে ছাত্র সংসদ নির্বাচনের খবর। ডাকসু নির্বাচনের শেষ দিনের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। শেষ মুহূর্তেও চলছে পাল্টাপাল্টি অভিযোগ। রাজনৈতিক দলের নেতারা শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে এবং ফোন করে ভোট চাইছেন বলে দাবি অনেকের। ভোট দিতে চাপও প্রয়োগ করার অভিযোগ তুলেছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম। এ পরিস্থিতিতে সুষ্ঠু ভোটের আশঙ্কা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য জোটের প্রার্থী উমামা ফাতেমাও একই অভিযোগ করেন। এদিকে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা ডাকসু নির্বাচনে জয় পেলে 18 দফা ইশতেহার বাস্তবায়নের শপথ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ। সকাল থেকেই ক্যাম্পাসে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভিসি চত্বর, মল চত্বর, কলাভবন সহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে লিফলেট বিলি করছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। ভোটারদের সামনে তুলে ধরছেন নির্বাচনী ইশতেহার। মূল লক্ষ্য হচ্ছে প্রার্থীদের কাছে, ভোটারদের কাছে পৌঁছানো, এবং বাকি সিদ্ধান্তটা আমার কাছে মনে হয় ভোটাররা নিলেই বেটার। শিক্ষার্থীরা যদি আসলে অরাজনৈতিক কাউকে চায় যে শুধুমাত্র তাদের পারপাস সার্ভ করবে, সেক্ষেত্রে শিক্ষার্থীরা আমাকে বেছে নেবে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে সকালে প্রচারণায় আসেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম। ভোটারদের ফোন করে একটি দলের পক্ষে ভোট দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিভিন্ন দলীয় পরিচয় বলে তাদেরকে ফোন দেওয়া হচ্ছে, এর মাধ্যমে শিক্ষার্থীরা আতঙ্কিত অনুভব করছে। তো আমরা যে বলছি একটা স্বতঃস্ফূর্ত নির্বাচন, সেই স্বতঃস্ফূর্ত নির্বাচনের পথে এগুলো হচ্ছে অন্তরায়। দুপুরে কার্জন হলে প্রচারণায় যান স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থীরা। এ সময় ভিপি প্রার্থী উমামা ফাতেমাও রাজনৈতিক দলের নেতাদের শিক্ষার্থীদের ফোন করে ভোট চাওয়ার সমালোচনা করেন। স্বাভাবিকভাবে যদি ইলেকশনটা হয়, স্টুডেন্টরা নিজের মধ্য থেকে যাতে সিদ্ধান্তটা নিতে পারে। আমরা শুধু এটাই বলবো যে এখানে বর্তমানে যে ছাত্র সংসদ ইলেকশনটি হচ্ছে, সেটার ব্যাপারে আমাদের রাজনৈতিক সংগঠনগুলোর হস্তক্ষেপ আমাদের বন্ধ করতে হবে। এদিকে ঐতিহাসিক বটতলায় শপথ পাঠ করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ডাকসু ও হল সংসদের 205 জন প্রার্থী। নির্বাচিত হলে 18 দফা ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার করেন তারা। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করি গড়ে তুলি একটি সাম্য, মানবিক মর্যাদা ও
ও শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়। ডাকসু নির্বাচন নিয়ে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। ভোট উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ বন্ধ না করা, নির্বাচন নিয়ে গুজব ছড়ালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সহ 10 দফা সুপারিশ করা হয়। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার মাসুদুর রহমান। সর্বশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের শেষ দিনের প্রচারণা আজ। একেবারে উৎসবমুখর পরিবেশ ক্যাম্পাস জুড়ে। প্রার্থীদের যে লিফলেট, সেই লিফলেটে একদমই ছেয়ে গেছে পুরো ক্যাম্পাস। যারা বিভিন্ন প্যানেল থেকে প্রার্থিতা করেছেন সেসব প্যানেলের পক্ষ থেকে আজকে সকাল থেকেই তারা নেমে গেছেন মাঠে এবং বিভিন্নজন বিভিন্ন জায়গা থেকে তাদের যে প্রচারণা সেটি চালিয়েছেন। কার্জন হল থেকে প্রচারণা চালিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল। সেই প্যানেলের ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা, তিনি বিভিন্ন জায়গায় আজকে বিজ্ঞান অনুষদের বিভিন্ন এলাকায়, বিভিন্ন অনুষদ, বিভিন্ন বিভাগ, বিভিন্ন হলে হলে তিনি তাদের প্রচারণা চালিয়েছেন এবং সেখানে তিনি বিভিন্ন প্রার্থীর পক্ষে তার নিজের জন্য তিনি ভোট চেয়েছেন। তো এছাড়াও আজকে বেলা 1টার দিকে ঐতিহাসিক বটতলায় ছাত্রদলের পক্ষ থেকে তাদের একটি শপথ পাঠ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেখানে তারা তাদের যে নির্বাচনী ইশতেহার ছিল সেগুলো নির্বাচিত হলে তারা বাস্তবায়ন করবে এরকম অঙ্গীকার তারা করেন। তারা সেটি শেষে আবার তারা প্রচারণায় নামেন এবং কলাভবন এবং এর আশপাশ এলাকায় তারা প্রচারণা চালান। সকাল থেকে আমরা দেখেছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, যেটি ছাত্র শিবির সমর্থিত প্যানেল, তার ভিপি প্রার্থী সাদিক কায়েমকে আমরা দেখেছি। তিনি সামাজিক বিজ্ঞান অনুষদ সহ আশপাশে মধুর ক্যান্টিন, বিজ্ঞান অনুষদ, IBA এই জায়গাগুলোতে তিনি প্রচারণা চালিয়েছেন এবং সেখানে তার নিজের পক্ষে ভোট চেয়েছেন। এছাড়াও বিভিন্ন স্বতন্ত্র যারা ব্যক্তিগত কোনো প্যানেলের সাথে যুক্ত না হয়েই দাঁড়িয়েছেন বিভিন্ন স্বতন্ত্রভাবে, তারাও আমরা দেখেছি বিভিন্ন প্রার্থীকে তাদের ভোট চাইতে। পুরোপুরি যে পুরো ক্যাম্পাসে একটি যে ভোটের আগের যে পরিস্থিতি শেষ মুহূর্তে সেরকম আবহই লক্ষ্য করা যাচ্ছে। সবার হাতেই লিফলেটে ভরা, বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন আঙ্গিকে তাদের লিফলেট তৈরি করেছেন এবং যারা ভোটাররা আছেন তারা ব্যতিক্রমী যে সকল লিফলেটগুলো আছে সেগুলো তারা গ্রহণ করছেন। এদিকে সারাদিন ধরেই বিভিন্ন প্যানেল থেকে প্রার্থীরা যে অভিযোগটি করেছেন যে নির্বাচনের একেবারে শেষ মুহূর্তে এসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ফোন করে ভোট চাচ্ছেন এবং কিছু কিছু ক্ষেত্রে চাপও প্রয়োগ করছেন। এক্ষেত্রে আসলে সবাই সবার বিরুদ্ধেই পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। ছাত্রদল বলেছেন যে শুধু তাদের নয়, অন্যান্য প্যানেলের পক্ষ থেকে ভোট চাওয়া হচ্ছে এবং অন্য প্যানেলরা বলছে ছাত্রদলের কে অভিযুক্ত করেছে। তো পাল্টাপাল্টি অভিযোগই চলছে, এই অভিযোগটি এখন পর্যন্ত আছে। এছাড়া সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশই বিরাজ করছে। এই ছিল আসলে আমার কাছে ডাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য। ডাকসু নির্বাচনের শেষ দিনের প্রচারণার খবর জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এদিকে আর মাত্র 2 দিন প্রচারণার সুযোগ পাবেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা। তাই তো প্রতিটি হল, ক্লাসরুম, ক্যাফেটেরিয়া ও বিভিন্ন অনুষদে সরব উপস্থিতি তাদের। স্বপ্নের ক্যাম্পাস গড়তে শিক্ষার্থীদের কাছে চাইছেন ভোট। আর ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনেও উৎসবমুখর পরিবেশ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ক্লাসরুম, চায়ের দোকান কিংবা সহপাঠীদের আড্ডা, সবখানেই ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের উত্তাপ। চলছে বিরামহীন প্রচারণা। বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে শিক্ষার্থীদের কাছে ভোট চাইছেন প্যানেলভুক্ত ও স্বতন্ত্র প্রার্থীরা। ডাকসু নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রচারণায় সরগরম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এক হল থেকে আরেক হল, ক্যাফেটেরিয়া ও বিভিন্ন অনুষদ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। তবে শনিবার রাতে সম্প্রীতি ঐক্য পর্ষদের ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিলের ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন বাম স্বতন্ত্র প্রার্থীরা। ফ্যাসিস্ট সরকারের যে বীজ এখনো ডাকসু নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনে রয়ে গেছে, এর ভেতর দিয়ে ডাকসু নির্বাচন আসলে সুষ্ঠুভাবে হওয়া সম্ভব না। নির্বাচনের 2 দিন আগে একজনের প্রার্থিতা বাতিল হয়, সেটা লিগাল ইলিগাল সে আলাপটা আমি পরে যাব। আপনি যখন চূড়ান্ত ভোটার লিস্ট দেন তার 10 দিন পরে কি একজনের প্রার্থিতা বাতিল হতে পারে? যাচাই বাছাই প্রক্রিয়া যেটা ছিল সেটা স্বচ্ছ হয়নি, সুন্দর হয়নি, এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের মনে ওঠে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। দুপুরে ছাত্রদলের প্যানেল ঘোষণা করেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। ছাত্র সংসদের ছাত্রদলের প্যানেলের ভিপি পদে মনোনীত হয়েছেন
শেখ নুরুদ্দিন আবির, সাধারণ সম্পাদক পদে নাফিউল জীবন। বিভিন্ন মহল তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য প্রশাসনকে চাপ প্রয়োগ করছে এবং প্রশাসন দ্বিতীয় মাস্টার্স বা এই ধরনের বিভিন্ন ধরনের প্রবন্ধ সামনে নিয়ে এসে রাকচুকে বানচাল করার জন্য বা পিছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। আমরা আশাবাদী আমাদের নির্বাচনটা সঠিক সময়ে হবে আর কি। আমাদের জুলাই বিপ্লবের অন্তত একটি ফসল আমরা গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ, এই আশা রাখি। রাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই করা হবে 8 থেকে 9 সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করা হবে 10 সেপ্টেম্বর। রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে 25 সেপ্টেম্বর। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। নির্বাচন কমিশনের সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে সরব ব্রাহ্মণবাড়িয়া ও পাবনাবাসী। মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন 2 জেলার বাসিন্দারা। ভৌগোলিক কারণে আসন আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার দাবি তাদের। মহাসড়ক অবরোধের ঘটনায় ভয়াবহ যানজটে পড়েন চালক ও যাত্রীরা। নির্বাচন কমিশনের সংসদীয় আসন পুনর্বিন্যাস করায় ফুঁসে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া ও পাবনাবাসী। সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সদর ও বিজয়নগর উপজেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে রোববার সকালে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। এরপর সেখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। এতে মহাসড়কটির 2 পাশে 20 কিলোমিটার এলাকা জুড়ে আটকা পড়ে অসংখ্য যানবাহন। যানজটে দুর্ভোগে পড়েন পরিবহন যাত্রী ও চালকরা। আন্দোলনকারীরা বলছেন, হরসপুর ইউনিয়নকে পূর্বের অবস্থায় রেখে চান্দুরা ও বুধনন্দীকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সঙ্গে যুক্ত করা হয়, কিন্তু ভৌগোলিক দূরত্ব দাবি করে এই আসনটির সঙ্গে থাকতে চাচ্ছেন না তারা। আগের আসন ব্রাহ্মণবাড়িয়া 3-এ পুনর্বহালের দাবি এলাকাবাসীর। আমাদের দাবি স্পষ্ট, আমরা অখণ্ড বিজয়নগর চাই। আমাদেরকে যতক্ষণ পর্যন্ত সদরের সাথে সংযুক্ত না করা হয় ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা অবরোধ করে, প্রয়োজনে আমাদের যদি মৃত্যু হয় রাস্তায়, আমরা মৃত্যুবরণ করব। এরা অবরোধ করেছেন, তাদের যে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ রয়েছেন তাদের সাথে আলাপ আলোচনা করে এই যাত্রী ভোগান্তি লাঘব করার জন্য যাতে তারা দ্রুত অবরোধটা সরাইয়ে নেন। এদিকে পাবনা 1 আসনেও পুনর্বহালের দাবিতে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বেড়া উপজেলার বাসিন্দারা। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত বন্ধ থাকে যান চলাচল। তারা বলছেন, সম্পূর্ণ অন্যায়ভাবে বেড়া উপজেলাকে আলাদা করে পাবনা 2 আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে, কিন্তু এই উপজেলার জনগণের ব্যবসা বাণিজ্য সহ নানা কারণে সাথিয়ার সঙ্গে যুক্ত। আসনটাকে বিভক্ত করা শুধু বেড়াকে দিয়ে দিচ্ছে সুজনগর, সাথিয়াকে রাখছে আলাদা। পুনর্বহল যদি না হয়, পরবর্তী আমাদের যে কাজ এবং রাস্তাঘাট, স্কুল, কলেজ এবং রাস্তা দিয়ে জনগণ যাওয়া বন্ধ করে দেবে। বেড়া সাথিয়া নিয়ে আগে ছিল পাবনা 1 আসন। গত 4 সেপ্টেম্বর পুনর্বিন্যাস করে শুধু সাথিয়া নিয়ে আসনটি ঘোষণা করা হয়, আর বেড়াকে সুজানগরের সঙ্গে যুক্ত করা হয় পাবনা 2 আসনে। কনক আজাদ, সময় সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়কের চান্দুর এলাকা অবরোধ করেছে এলাকাবাসী। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী, সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া চান্দুরা উপজেলা বদন্তি ইউনিয়নের সহ যে 2টি ইউনিয়ন নিয়ে যে মহাসড়ক অবরোধ করছে সেই ডাকবাংলা মোড়ে। আপনাকে জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এবং সদর 3 আসন নিয়ে গঠিত এবং ব্রাহ্মণবাড়িয়া 2, সরাইল এবং আশুগঞ্জ নিয়ে গঠিত। এখানে যে 3টি ইউনিয়ন অর্থাৎ হরসপুর, বুদন্তি এবং চান্দুরা, এই 3টি ইউনিয়নকে বিচ্ছিন্ন করে গত 30শে জুলাই নির্বাচন কমিশন থেকে প্রাথমিক খসড়া প্রকাশ করে পরবর্তী সময়ে বিজয়নগরবাসী 3টি ইউনিয়নকে বিজয়নগরে রাখার স্বার্থে তারা নির্বাচন কমিশনে আপিল করে গত 24শে আগস্ট এই আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। সেই শুনানি শেষে 4 সেপ্টেম্বর পূর্ণাঙ্গ ঘোষণা করে, অর্থাৎ শুধু একটি ইউনিয়ন হরসপুরকে বিজয়নগরের সাথে একীভূত রেখে 2টি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন সরাইলের সাথে যুক্ত করে। এর প্রতিবাদে কিন্তু বিজয়নগরবাসী তাদের 2টি ইউনিয়ন চান্দুরা এবং বুদন্তিকে অক্ষুণ্ণ রাখার স্বার্থে তারা কিন্তু আন্দোলন করে আসছে এবং গত 20শে জুলাই তারা 3 ঘন্টা ঢাকা সিলেট মহাসড়ক একই স্থানে অবরোধ করেছিল। আজকে কিন্তু বেলা 11টা থেকে এখন পর্যন্ত 3 ঘন্টা হয়ে গেছে, এখন কিন্তু তারা মহাসড়ক অবরোধ করে দাবির বাস্তবায়নের লক্ষ্যে তারা আন্দোলন করে যাচ্ছেন। তারা বলছেন, যতক্ষণ না পর্যন্ত সরকারি উচ্চ পর্যায় থেকে কোনো ঘোষণা না আসবে
এবং বিজয়নগরের যে দুটি ইউনিয়ন বুদন্তি এবং চান্দুরাকে বিজয়নগরের সাথে একীভূত না করবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে আমরা কথা বলেছিলাম বিজয়নগর সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ইমাম হোসেনের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। অর্থাৎ তারা বলছেন যে এই আন্দোলন যতক্ষণ না পর্যন্ত দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। প্রয়োজনে রেল এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো বেলা 11টা থেকে আন্দোলন চলছে, এখন প্রায় দুপুর উপর বাজে, অর্থাৎ 3 ঘন্টার অধিক সময় হয়ে গেছে। এখন কিন্তু আন্দোলন চলছে। আন্দোলনের কারণে কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের দুপাশে অন্তত 30 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এই যানজটের কারণে বিপুল সংখ্যক যাত্রী এবং চালক কিন্তু পরিবহন চালক দুর্ভোগে পড়েছেন এবং দীর্ঘ যানজটের কারণে বিশেষগামী যাত্রী থেকে শুরু করে জরুরি প্রয়োজনে যারা ঢাকা যাবেন তারা কিন্তু অনেকটাই ভোগান্তিতে পড়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। স্বাভাবিকভাবে যে ব্রাহ্মণবাড়িয়ার যে বিজয়নগর যে আন্দোলন চলছে সেটি কখন শেষ হয় এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো দায়িত্বশীল সূত্র থেকে জানতে পারিনি। তো এইটুকু ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থেকে ঢাকা সিলেট মহাসড়কের সর্বশেষ তথ্য। সরাসরি ছিলাম ব্রাহ্মণবাড়িয়ায়। 14, 18 ও 24-এর নির্বাচন ভুলে ফেব্রুয়ারিতে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যয় ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজনৈতিক দলের নেতাদের তোষামোদি না করে পুলিশকে জনগণের জন্য কাজ করার পরামর্শ দেন তিনি। সকালে রাজারবাগে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এগিয়ে আসছে জাতীয় নির্বাচন। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন সামনে রেখে হাতে নেওয়া হয়েছে পুলিশের প্রশিক্ষণ কর্মসূচি। রোববার সকালে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান হয় রাজারবাগে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী বলেন, অভ্যুত্থানের পর পুলিশের চূড়ান্ত পরীক্ষা হবে আসন্ন নির্বাচন, আর চাপের মধ্যে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান আইজিপির। এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আমরা জানব কিভাবে চাপের মধ্যেও নিরপেক্ষ থাকা যায়। জুলাই আগস্টের পর আমরা যে নতুন প্রেক্ষিতে এই আমাদের দেশের মানুষের কাছে উপস্থাপন করতে যাচ্ছি তার চূড়ান্ত পরীক্ষা হবে নির্বাচন। বিগত 3 নির্বাচন মাথা থেকে ঝেড়ে ফেলে একটি সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে পুলিশ বাহিনীর সদস্যদের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যে নির্বাচনটা কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না, এটার কতগুলি স্টেক হোল্ডার রয়ে গেছে। এটার মধ্যে একটা হলো জনগণ, তারা কিভাবে পার্টিসিপেট করতে চায়। সবচেয়ে বড় স্টেক হোল্ডার যদি বলেন পলিটিক্যাল পার্টি। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হবে এটা যেন শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে হয়। 14, 18, 24-এর নির্বাচন ওটা মাথা থেকে মুছে ফেলবেন। এবারে নির্বাচনে 1.5 লাখ পুলিশ দায়িত্ব পালন করবে বলে জানায় পুলিশ সদর দফতর। রোববার থেকে তাদের কয়েক ধাপে শুরু হওয়া প্রশিক্ষণ শেষ হবে 15 ডিসেম্বর। মাহদি ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের দাবি। লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভে ব্যাপক ধরপাকড়। প্রখ্যাত লেখক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদ বদরুদ্দিন উমর আর নেই। 94 বছর বয়সে চলে গেলেন এই সংগ্রামী চিন্তাবিদ। কাল সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে তার মরদেহ। পরে সমাহিত করা হবে জুরাইন কবরস্থানে। বদরুদ্দিন উমরের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রজন্মকে আলোকিত করা এক প্রজ্ঞাবান ব্যক্তিত্ব, বামধারার রাজনীতিবিদ, লেখক ও চিন্তাবিদ বদরুদ্দিন উমর। 94 বছর বয়সে শেষ হলো তার আলো ছড়ানোর জীবনযাত্রা। রোববার সকালে রূপনগরের বাসায় অসুস্থ হয়ে পড়লে বদরুদ্দিন উমরকে নেওয়া হয় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে। পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন তার দীর্ঘদিনের সহকর্মী, সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীরা। তারা বলেন, দেশের মানুষের মুক্তির সংগ্রামে বদরুদ্দিন উমর চিরকাল প্রেরণার বাতিঘর হয়ে থাকবেন।
বেলা 12:15টার দিকে তার মরদেহ লাশবাহী ফ্রিজিং গাড়িতে বাসায় নিয়ে যাওয়া হয়। সোমবার সকাল 10টায় বদরুদ্দিন ওমরের মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে, পরে জুরাইন কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে সমাহিত করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা দিয়ে শুরু, পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন বদরুদ্দিন ওমর। তার হাত ধরেই রাষ্ট্রবিজ্ঞান বিভাগেরও যাত্রা। সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, স্বাধীনতা পুরস্কার সহ বেশ কয়েকটি পুরস্কারে ভূষিত হন তিনি, তবে কোনো পুরস্কারই তিনি গ্রহণ করেননি। 94 বছরের বর্ণাঢ্য জীবনের ইতি টেনে রেখে গেলেন চিন্তা, দর্শন আর সংগ্রামের অনুপ্রেরণা। বিদায় বদরুদ্দিন ওমর, বিদায় এক আলোক পত্রিকা। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার সরকার শাসনের শুরু থেকে শেষ পর্যন্ত ভারতের স্বার্থ রক্ষায় নিয়োজিত ছিল। আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে জবানবন্দিতে বামপন্থী রাজনীতিক বদরুদ্দিন ওমর বলে গেছেন, দলটির কার্যক্রম দেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি বিরোধী। শেখ হাসিনার মামলায় 2 নম্বর সাক্ষী ছিলেন লেখক ও গবেষক বদরুদ্দিন ওমর। প্রসিকিউশন বলছে, তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দি ট্রাইব্যুনালে গ্রহণ করার আবেদন করা হবে কিনা সে সিদ্ধান্ত নেবেন চিফ প্রসিকিউটর। মৃত্যুর আগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে চেয়েছিলেন বদরুদ্দিন ওমর। এবছরের 14 ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দিও দিয়েছিলেন তিনি। এতদিন তার সুস্থতার অপেক্ষায় ছিল প্রসিকিউশন। রোববার হঠাৎ মারা যান বদরুদ্দিন ওমর। মৃত্যুর আগে দেয়া জবানবন্দিতে বদরুদ্দিন ওমর বলেন, ভারতের স্বার্থ রক্ষায় নিয়োজিত ছিলেন শেখ হাসিনা। তার শাসন ব্যবস্থা ছিল ভারতের নীল নকশায় নির্মিত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে জবানবন্দিতে বদরুদ্দিন ওমর বলেন, দলটির কার্যক্রম দেশের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি বিরোধী। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার 2 নম্বর সাক্ষী ছিলেন লেখক গবেষক বদরুদ্দিন ওমর। প্রসিকিউশন বলছে, তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দি ট্রাইব্যুনালে গ্রহণ করার আবেদন করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন চিফ প্রসিকিউটর। বদরুদ্দিন ওমর সাহেব একটা গুরুত্বপূর্ণ সাক্ষী শেখ হাসিনা। উনি আমাদের এই মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট সাক্ষ্য প্রদান করে গেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 19-2 ধারায় যে কোনো সাক্ষী ইনভেস্টিগেশন অফিসারের কাছে সাক্ষ্য প্রদানের পরে ট্রায়াল স্টেজে যদি উনি মারা যান, এটা যদি ট্রাইব্যুনাল নিশ্চিত হন যে উনি মারা গেছেন, তখন প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই আয়োর কাছে দেওয়া জবানবন্দি ট্রাইব্যুনাল সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারেন, এরকম সুযোগ এই আইনে আছে। কিন্তু প্রসিকিউশন এখনও সিদ্ধান্ত নেয়নি যে আদৌ ওনার সাক্ষ্য এইভাবে ট্রাইব্যুনালে উপস্থাপন করবেন কিনা, এটা সময় বলে দিবে। এদিন চাংখারপুল হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন শহীদ আনাসের মা। সন্তানকে গুলি করে হত্যার জন্য শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাল মামুন সহ জড়িত পুলিশ সদস্যদের বিচার দাবি করেন। ট্রাইব্যুনালের কাছে উনি ওনার সন্তান সহ যাদেরকে নির্বিচারে এই আন্দোলনে হত্যা করা হয়েছে সকলের জন্য বিচার চেয়েছেন এবং আসামিদের ফাঁসি চেয়েছেন। আমরা যখন জিজ্ঞাসা করেছি যে আপনি যে জবানবন্দি দিলেন সন্তান হত্যার, তার জন্য আপনি আদালতের কাছে কী চান, উনি বলেছেন যে আমার সন্তানকে যেভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার বদলে আমি আসামিদের হত্যা চাই, মানে ফাঁসি চাই, উনি এটা বোঝাতে চেয়েছেন। এদিকে ফার্মগেটে শহীদ নাফিজ হত্যার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। সেই সাথে চট্টগ্রামের ওয়াসিম হত্যা মামলায় ফজলে করিম চৌধুরী সহ 15 আসামির বিরুদ্ধে 12 অক্টোবরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন রিপোর্টার আফজাল হোসেন। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। লেখক, গবেষক এবং রাজনীতিবিদ বদরুদ্দিন ওমর মারা গেছেন এবং তিনি এই মামলায় অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে চেয়েছিলেন এবং গত 14 ফেব্রুয়ারি এই মামলা তদন্ত কর্মকর্তার কাছে তিনি সাক্ষ্য দিয়েছেন এবং সেই সাক্ষ্যটি শুধুমাত্র লিখিতভাবে রেকর্ড করা হয়নি, সঙ্গে সঙ্গে ভিডিও ধারণও করা হয়েছে সাক্ষ্য গ্রহণের। এখন যেই প্রক্রিয়াটি হয়েছে যে এই জবানবন্দিতে বদরুদ্দিন ওমর বলেছেন, মোটা দাগে প্রায় 6 পৃষ্ঠার জবানবন্দি, সেই জবানবন্দির এক কপি আমার হাতে এসে পৌঁছেছে। সেই জবানবন্দিতে বদরুদ্দিন ওমর যেটি বলেছিলেন যে শেখ হাসিনার শাসনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই ছিল ভারতের স্বার্থ রক্ষার জন্য বা ভারতের প্রেসক্রিপশনেই তার শাসন ব্যবস্থা সবসময় পরিচালিত হতো এবং আওয়ামী লীগ এই জুলাই আগস্টের
গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ শুধুমাত্র রাজনৈতিকভাবেই পরাজিত হয়নি, বাংলাদেশের মানুষের কাছেও আওয়ামী লীগ, মানুষের বিশ্বাসের কাছেও আওয়ামী লীগ পরাজিত হয়েছে। এবং মুসলিম লীগের যে অবস্থা হয়েছিল এই গণ অভ্যুত্থান পরে আওয়ামী লীগের পরিণতি সেরকমই হবে। এখন ভারতের সহায়তায় বাংলাদেশে কিছু অস্থিতিশীল পরিস্থিতি আওয়ামী লীগ তৈরি করতে পারে, কিন্তু সেটি আওয়ামী লীগের পুনরুত্থান কখনোই হবে না বলে বদরুদ্দিন ওমর তার যে জবানবন্দি সেই জবানবন্দিতে উল্লেখ করেছেন। একই সাথে জুলাই অভ্যুত্থানের বিষয়ে যেটি বলা হয়েছে যে ছাত্র জনতার আন্দোলনে যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে আওয়ামী লীগের যে পরিণত হয়েছে, বিশেষ করে শেখ মুজিবুর রহমানের যে পরিণত হয়েছিল, এটি প্রাকৃতিক প্রতিশোধ হিসেবেই জবানবন্দিতে বদরুদ্দিন ওমর উল্লেখ করেছেন। এবং বদরুদ্দিন ওমর যেই জবানবন্দি ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তার কাছে দিয়েছেন, সেই জবানবন্দিতে আরও যেটি উল্লেখ করা হয়েছে যে ভারত আওয়ামী লীগকে পুনরুত্থানের বা পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করতে পারবে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো যদি একজোট থাকে বা গণ অভ্যুত্থানের যে শক্তিগুলো যদি একত্রে থাকে, তাহলে আওয়ামী লীগ কখনোই পুনরুত্থান করতে পারবে না। এখন যেহেতু তিনি জবানবন্দি দেওয়ার পরে মারা গেছেন, ট্রাইব্যুনালে তিনি জবানবন্দি দেওয়ার সুযোগটা পাননি। এখন ট্রাইব্যুনালের আইনের বিধান রয়েছে যে তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া জবানবন্দি যদি আদালত সেই জবানবন্দিকে গ্রহণ করতে চান, তাহলে প্রসিকিউশন তরফ থেকে একটি আবেদন করতে হয়। সেই আবেদনটি করবেন কি করবেন না সেটি চিফ প্রসিকিউটর ঠিক করবেন বলে আমাদের কাছে প্রসিকিউশন থেকে জানানো হয়েছিল। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ঢাকার সিএমএম আদালতে বিচারকের সামনে সাংবাদিককে মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। আদালতের মতো গুরুত্বপূর্ণ জায়গায় সাংবাদিকের উপর হামলা শুধু অগ্রহণযোগ্য নয়, গণমাধ্যমের স্বাধীনতার উপরও আঘাত বলে মনে করেন সাংবাদিকেরা। এ সময় আইনজীবী নামধারী হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। ৪ সেপ্টেম্বর দুপুরে ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াসের আদালতে মারধরের শিকার হন সময় টেলিভিশনের প্রতিবেদক আসিফ মোহাম্মদ সিয়াম। প্রত্যক্ষদর্শীরা জানান, বিচার কাজ শুরুর আগে নিয়ম অনুযায়ী ম্যাজিস্ট্রেট সাংবাদিক ও আইনজীবী ছাড়া সবাইকে এজলাস থেকে বেরিয়ে যেতে বললে হঠাৎ করে মহিউদ্দিন মাহি নামের আইনজীবীর নেতৃত্বে সাংবাদিক আসিফের ওপর হামলা চালানো হয়। এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান আসিফ। মারধরের ঘটনার মাঝেই এজলাস ছাড়েন ম্যাজিস্ট্রেট। ঘটনার প্রতিবাদে রোববার বেলা ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে মানববন্ধন করেন গণমাধ্যম কর্মীরা। কর্মসূচিতে বিভিন্ন টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আদালতের ভেতরে বিচারকের সামনে সাংবাদিকের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপরও আঘাত বলে মনে করেন সাংবাদিকরা। আমরা আসলে এমন দেশ চাইনি যে দেশে সাংবাদিককে মারবে হচ্ছে আইনজীবী এবং সেটি এজলাসের ভিতরে। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি প্রতিবাদ এবং লজ্জা নিয়ে। আমাদের প্রতিবাদ হচ্ছে গণমাধ্যম কর্মী হিসেবে কেন আমাদের এখনো মার খেতে হচ্ছে। তাকে আইন অঙ্গনে থেকে বহিষ্কার করার জন্য আমি জোর আবেদন করছি। অধস্তন আদালতগুলোতেই এই ধরনের ঘটনা প্রায়ই ঘটছে এবং সবশেষ বৃহস্পতিবার যেটি ঘটলো এটি তো একেবারে ন্যাক্কারজনক ঘটনা। দায়ী আইনজীবীর বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান গণমাধ্যম কর্মীরা। যখন একজন সাংবাদিকের উপর একজন আইনজীবী হামলা করে, সেটা আসলে আদালতই একজন সাংবাদিকের উপর হামলা করে। দিন শেষে বিচারকের কাছেই বিচার চাই। তো ওনার সামনে এরকম একটা ঘটনা ঘটলো, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এটা অত্যন্ত লজ্জাজনক। আপনি দিন শেষে আমার কাছে সব খবর চাবেন, আমার দেওয়া খবর নিয়ে আমাকেই আবার জ্ঞান দিবেন, কিন্তু আমি যখন বিপদে পড়বো আপনি কখনোই এসে আমার পাশে দাঁড়াবেন না। কুচক্রির যে কার্যক্রম যা উদ্ভাসিত হয় এই সাংবাদিকদের মাধ্যমে, তারাই সাংবাদিকদেরকে প্রতিহত করার চেষ্টা করে চলেছে প্রতিনিয়ত। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাকা আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আসিফ মোহাম্মদ সিয়াম। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। আন্দোলনে ৪০ দিন কার্যক্রম বন্ধ থাকলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৫ কোটি টাকার তেল খরচ দেখানো হয়েছে, যার প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। তারা জানিয়েছে ড্রাইভার থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত দুর্নীতিতে জড়িত, যদিও সংশ্লিষ্ট পরিবহন বিভাগ এ বিষয়ে সদুত্তর দিতে পারেনি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনের কারণে মে ও জুন মাসে ৪০ দিন নগর ভবনের কার্যক্রম বন্ধ ছিল। দুদকে আসা অভিযোগে বলা হয়, এ সময় অনেক কর্মকর্তা অফিস না করলেও তাদের জন্য বরাদ্দ করা গাড়ির বিপরীতে প্রতিদিন ১৪ থেকে ১৫ লিটার তেল খরচ দেখানো হয়েছে। প্রতি মাসের মতন তখনও জ্বালানি খাতে খরচ দেখানো হয় প্রায় ৫ কোটি টাকা।
রোববার দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালায় দুদকের সহকারী পরিচালক একরাম হোসেনের নেতৃত্বে 2 সদস্যের একটি দল। এ সময় নথিপত্র জব্দ ও ড্রাইভারদের জিজ্ঞাসাবাদে জ্বালানির বিলে অনিয়মের প্রাথমিক সত্যতা পান তারা। বিলটা যখন প্রাথমিকভাবে জমা দেওয়া হয়, সাবমিট করা হয়, তখন পরিবহন কর্মকর্তারা সেটা অনুমোদন করেন। এইভাবে হচ্ছে মানে স্তর বাই স্তর অথবা যেটা বলেন উপর পর্যন্ত সেটা নোটশিট পর্যন্ত অনুমোদন হয়ে দেন হচ্ছে বিলটা পাস হয়। তো প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এখানে ড্রাইভার থেকে শুরু করে উপর ঊর্ধ্বতন যারা এখানে রয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা সবারই একটা যোগসাযোগ রয়েছে বলে প্রাথমিক প্রতিবেদন হয়। অভিযানের সময় পরিবহন শাখার মহাব্যবস্থাপককে পাওয়া যায়নি। তবে সহকারী ব্যবস্থাপক জানান গড় বিলের কারণ জানাতে পারবেন কেবল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এটা আসলে আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা গাড়ি ইউজ করেন, স্যাররা আপনার জ্বালানি ইস্যু করেন, এটা স্যারদের বক্তব্যটা সবচেয়ে জরুরি। আমাদের যতটুকু সম্ভব আমরা যাচাই করি। দুদকের দল জানায় জব্দ করা নথিপত্র বিশ্লেষণ করে কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে। এর ভিত্তিতেই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৭.৯% জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলেছে বাকি 22.1% জনগোষ্ঠী এখনও নিরক্ষর। তবে সাক্ষরতার প্রকৃত হার আরও কম বলে মনে করছেন উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। সাক্ষরতার হার বাড়াতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। এদিকে অক্টোবরের শুরুতে দেশের ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা উপদেষ্টা। ২০২৪ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী দেশের সাক্ষরতার হার ৭৭.৯%, যা আগের বছরের তুলনায় কিছুটা বেড়েছে। এর আগে ২০২২ সালের তথ্য অনুসারে দেশের সাক্ষরতার হার ছিল ৭৪.৬৬%, আর এখনও 22.1% জনগোষ্ঠী অক্ষরজ্ঞানহীন। তবে এই তথ্যের গ্রহণযোগ্যতা নিয়ে দ্বিমত পোষণ করছেন খোদ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে প্রকৃত সাক্ষরতার হার প্রকাশিত তথ্যের চেয়ে আরও কম। বলেন, স্কুলে স্কুলে ভিজিট করেই এর প্রমাণ পেয়েছেন তিনি। যেসব শিক্ষার্থী পিছিয়ে রয়েছে তাদের বিশেষ ব্যবস্থায় স্বাক্ষর করার উদ্যোগ নেওয়ার কথা জানান উপদেষ্টা। আপনি খুব রাইগরাস স্টাডি করেন, তাহলে সত্যিকার অর্থে সাক্ষরতা আরো কমও হতে পারে। এটা হচ্ছে কি আমার অবজারভেশন। এগুলো খুবই খারাপ কথা। এদিকে গত জানুয়ারিতে কয়েকটি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর কথা থাকলেও সেটি সম্ভব হয়নি জানিয়ে প্রাথমিক শিক্ষা উপদেষ্টা বলেন, অক্টোবরের শুরুতে ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল বা দুপুরের খাবার চালু করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় কি জন্য রয়েছে, এটার মূল ফোকাসটা কি? দিস হ্যাজ বিন লস্ট। সেই ফোকাসটাতে আমরা বর্তমানে নিয়ে আসতে পারছি টোটাল আমাদের অ্যাক্টিভিটি। মিড ডে মিলের কাজ আগাচ্ছে। মিড ডে মিল ১৫০টা উপজেলায় শিগগিরই চালু হয়ে যাচ্ছে। স্কুলগুলো বছরে মাত্র ১৮০ দিন খোলা থাকায় শিক্ষাদান ব্যাহত হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, শিগগিরই অপ্রয়োজনীয় ছুটি কমিয়ে আনবে সরকার। এইটাকে ফাইনাল করে আপনাদের কাছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রেলিং স্টেশনের ভেতর থেকে ক্যাশিয়ারের লাশ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে বরগুনায় নিজ ঘর থেকে স্ত্রীর গলা কাটা এবং স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া কুড়িগ্রামে প্রতিবেশীর বাড়ির সেপটিক ট্যাঙ্কের ভেতরে মিলল ৮ বছরের শিশুর মরদেহ। বলাৎকারের পর শিশুটিকে হত্যা করা হয় বলে ধারণা পুলিশের। সন্তানের অকাল প্রাণহানিতে দিশেহারা মা, কান্নায় ভেঙে পড়েন স্বজনরাও। রোববার সকালে বগুড়া শহরে দত্তবাড়ি এলাকার শতাব্দী ফিলিং স্টেশনে শিফট পরিবর্তনের সময় ক্যাশিয়ার ইকবাল হোসেনের গলাকাটা লাশ দেখতে পান আরেক কর্মচারী। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। কর্তৃপক্ষ জানায়, শনিবার রাতে ইকবালের সঙ্গে আরেক বিক্রয় সহকারী রতন দায়িত্বে ছিলেন, কিন্তু রতনের কোনো খোঁজ নেই। নিহত ইকবাল সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন। নাম হচ্ছে ইকবাল, আর সাথে ছিল হচ্ছে রতন নাই। খবর পাই আসলাম যে পাম্পে নাকি কে যেন মার্ডার হয়েছে। আমি সেই খবর শুনে আসে দেখি যে আমারই সম্বন্ধে মারছে। পুলিশের ধারণা ব্যক্তিগত শত্রুতা অথবা স্টেশনে থাকা টাকা লুটের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটেছে। এটা কোনো পার্সোনাল ক্লাসকে কেন্দ্র করে অথবা এখানকার ক্যাশিয়ার হিসেবে তিনি ছিলেন, যদি কোনো প্রকার টাকা পয়সা থেকে থাকে সেটা লুট করার উদ্দেশ্যে কেউ তাকে হত্যা করেছে। অন্যদিকে বরগুনা সদরের ইটবাড়িয়া গ্রামে নিজ ঘর থেকে স্ত্রীর গলাকাটা এবং স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। স্বপন মোল্লা ও আকলিমা
দম্পতির মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো বলে জানিয়েছেন স্বজনরা। তারা নিজেরাই যা করছে। পোস্টমর্টম হলে ওই স্বামীর ব্যাপারটা নিশ্চিত হবে আর কি। আর স্ত্রী তো মারাত্মক জখম আছে, জখম অবস্থায় আছে, তার মানে সে খুন হয়েছে। এছাড়া শুক্রবার কুড়িগ্রামের নাগেশ্বরী ছিট মালিয়ানি এলাকায় এক শিশুকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী মমিনুল ইসলাম। এরপর থেকে নিখোঁজ ছিল সে। খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রতিবেশীর বাড়িতে গিয়ে ছেলের সন্ধান করলে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যায় মমিনুল। পরে তার বাড়ির পেছনের সেপটিক ট্যাঙ্কে সন্তানের পা দেখে 999-এ কল দেন শিশুটির মা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে। এ সময় অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এই ঘটনায় নিহতের বাবা 9 জনের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেন। এর মধ্যে অভিযুক্তের মা বোন সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত মমিনুল পলাতক রয়েছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। রাজবাড়ীতে মাজারে হামলা, সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ কর্মীসহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধা ও উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মাসুদ মৃধা সহ শাফিন সর্দার, এনামুল হক জনি ও কাজী অপুকে গ্রেফতার করা হয়। তাদেরকে আজ আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা অন্তত 3,500 জনকে আসামি করে মামলা করে। ভোলায় কুপিয়ে হত্যা করা মাদ্রাসার শিক্ষক আমিনুল হক নোমানীর বাড়িতে শোকাবহ পরিবেশ। পরিবারকে সমবেদনা জানাতে বাড়িতে ছুটে আসেন সহকর্মী ও স্বজন ও এলাকাবাসী। ময়নাতদন্ত শেষে আমিনুল হক নোমানীর মরদেহ সকালে তার উত্তর চরনোয়াবাদ বাড়িতে আনা হয়। সেখান থেকে লাশ নেওয়া হবে সরকারি স্কুল মাঠে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে। এদিকে এখনও হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। গ্রেফতার হয়নি কেউই। এতে ক্ষোভ প্রকাশ করেন স্বজন ও এলাকাবাসী। শনিবার রাত 9:15টায় ভোলা শহরের উত্তর চরনোয়াবাদে মাদ্রাসা শিক্ষক আমিনুলের ঘরের মধ্যে হঠাৎ একদল দুর্বৃত্ত ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এখন পর্যন্ত মামলা হয় না, লাস্ট ময়নাতদন্ত হয়ে গিয়েছে। হয়তো তারা দাফনের পরে মামলা করবে বলে তাদের পক্ষ থেকে তাদেরকে জানিয়েছে। দুপুরের সময় আরও থাকছে। এশিয়া কাপ খেলতে আরব আমিরাতে গেল বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ধাপে দেশ ছাড়লেন অধিনায়ক লিটন সহ 9 ক্রিকেটার। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে চ্যাম্পিয়ন হতে চায় টাইগাররা। ভালো প্রিপারেশন হয়েছে। ওভারঅল যদি বলেন, আমাদের মেইন লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আবারও ছাত্র সংসদ নির্বাচনের খবর। জাকসু নির্বাচনে ইশতেহার ঘোষণা করছে ছাত্র শিবির মনোনীত প্যানেল। সরাসরি যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। যারা এই বিশ্ববিদ্যালয়ে সম্প্রীতির রাজনীতি চর্চা করি, আমরা যারা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে আমরা আমাদের নিজেদের ভিন্নতাকে উপস্থাপন করার চেষ্টা করি, সে জায়গা থেকে আমাদের সম্প্রীতি, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক থাকবে এবং সেই সকল জল্পনা কল্পনা দূর হয়ে আমরা আসলে সুন্দর সুন্দর নির্বাচন পাবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। দেখুন, এখানে আমরা মনে করছি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে প্রশাসনের এই জায়গায়, নির্বাচন কমিশনের এই জায়গায়, প্রশাসন এবং নির্বাচন কমিশনের এই জায়গায় একটা ব্যর্থতার জায়গা রয়েছে যে তারা এত পরের সময়ে এসে একজন প্রার্থীরা বাতিল করেছেন। তারা যখন চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তখনই আসলে এই জিনিসটা 28 আগস্ট তখনই আসলে এই জিনিসটা সলভ করার জায়গা ছিল। সেই জায়গায় আমাদের কাছে মনে হয় যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই জায়গায় দুর্বলতা রয়েছে। কিন্তু আমরা মনে করি একই সাথে এই জায়গাটার একটা সুষ্ঠু সমাধান আসা দরকার। এই সুস্থ সমাধান কোনোভাবেই যেন আগামী 11 সেপ্টেম্বরের জাকসু নির্বাচনের অন্তরায় কোনো কিছু না হয়, সে জায়গায় আমরা খুব দৃঢ় ভূমিকা রাখবো এবং আশা রাখছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এই জায়গায় খুব সজাগ দৃষ্টি রাখবে। আচ্ছা, বহিরাগতদের থানাগোনা বিশ্ববিদ্যালয়ে লক্ষ্য করা যাচ্ছে, প্রশাসন এখনো সেটা। জাকসু নির্বাচন ইশতেহার ঘোষণা করছে ছাত্র শিবির মনোনীত প্যানেল। আমরা তখন সরাসরি ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। শেষ খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার মওদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। আর মাত্র 2.5 ঘন্টা পরে নির্বাচনের যে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা সেটি শেষ হচ্ছে এবং আমরা যেটি দেখেছি সকাল থেকেই উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। সকালের দিকে যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, বিশেষ করে যারা স্বতন্ত্র পদপ্রার্থী, তারা এসেছেন এবং তারা তাদের সমর্থকদের সাথে নিয়ে এসেছেন এবং তারপরে তারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার সাথে প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো জমা দিচ্ছে।
এখন পর্যন্ত কোনো প্যানেলভুক্ত হয়ে মনোনয়নপত্র আসলে জমা দেননি এবং আমরা যতটুকু জানতে পেরেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে এখন পর্যন্ত 50 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং এই পদ দুটিতে এখন পর্যন্ত 479 জন মনোনয়নপত্র তুলেছেন। তার অর্থাৎ একটি বেশিরভাগ অংশ এখনও মনোনয়নপত্র জমা দেয়নি। অন্যদিকে হল সংসদগুলোতে 754 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত 150 মতো প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন, বাকিরা এখনো দেয়নি। আমরা কথা বলেছিলাম সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন এবং যারা পদপ্রার্থী রয়েছেন তারা যেটি বলছেন যে বিকেলের পরে আসলে তারা দিবেন, অর্থাৎ 3টার পর থেকে তারা মনোনয়নপত্র জমা দিবেন এবং ছাত্রদল, ছাত্র শিবির, অন্যান্য বাম ঘরানার যেগুলো সংগঠনগুলো রয়েছে তারাও আসলে বলছেন যে বিকেলে তারা আসবেন এবং এই মনোনয়নপত্র জমা দিবেন। এবং কিছুক্ষণ আগে ছাত্রদল এখানে তাদের প্যানেল ঘোষণা করেছে এবং তারা 23 পদে আসলে তাদের প্রার্থিতা দিয়েছেন এবং অন্যান্য সংগঠনগুলো বিকেলের মধ্যে তাদের প্যানেল দিবে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। 3 দফা দাবি পূরণে সরকার এখনও রোড ম্যাপ ঘোষণা না করায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রকৌশল শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি। সকালে আন্দোলনের 3 দফা দাবির দ্রুত বাস্তবায়ন ও পুলিশি হামলার বিচার দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলে এসব অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। মিছিলটি বুয়েট থেকে শুরু হয়ে শহীদ মিনার প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। এ সময় প্রকৌশল খাতকে রক্ষা করতে দ্রুতই রোডম্যাপ প্রকাশের দাবি জানানো হয়। দাবি আদায় না হলে আবারও রাজপথে আন্দোলনের কঠোর হুঁশিয়ারি দেন তারা। দেশের বাইরের খবর। একই দিনে বিক্ষোভে উত্তাল ইউরোপ ও যুক্তরাষ্ট্র। লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধের প্রতিবাদে রাজপথে নামেন হাজার হাজার মানুষ। এ সময় অন্তত 425 জনকে আটক করে পুলিশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক বাহিনী মোতায়েন ও অভিবাসন বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি ও শিকাগো শহরে। লন্ডনে ডিফেন্ড আওয়ার জুরিস শীর্ষক সমাবেশে নামেন শত শত মানুষ। তারা সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে ও ইসরায়েল বিরোধী স্লোগান দিলে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা হয় কয়েকশো সদস্যকে। কয়েক সপ্তাহে এভাবে শত শত সমর্থক আটক হয়েছেন, যাদের অনেকে ষাটোর্ধ্ব। সংগঠনটি মূলত গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন করে থাকে। মানবাধিকার সংস্থাগুলো বলছে সরকারের এই নিষেধাজ্ঞা মত প্রকাশের স্বাধীনতাকে দমন করছে। যারা জীবনে কোনো বিক্ষোভে নামেননি তারাও এখন বিবেকের টানে ভাবছেন, আমি আর সোফায় বসে বসে এই ভয়াবহতা দেখে কিছু না করে থাকতে পারি না। প্রতিবন্ধী, মধ্যবয়সী ও প্রবীণদের গ্রেফতার করা হচ্ছে। তাদের অপরাধ, তারা শিশু হত্যার বিরোধিতা করছেন। একই দিন ওয়াশিংটন ডিসিতে উই আর অল ডিসি শীর্ষক মিছিলে হাজারো মানুষ ট্রাম্প প্রশাসনের ন্যাশনাল গার্ড মোতায়েনের বিরোধিতা করেন। গত মাসে রাজধানীর পুলিশ বাহিনীকে সরাসরি ফেডারেল নিয়ন্ত্রণে এনে রাস্তায় নামানো হয় সেনা ও অভিবাসন কর্মকর্তাদের। অথচ সরকারি তথ্য বলছে শহরে 2024 সালে সহিংস অপরাধ 3 দশকের মধ্যে সবচেয়ে কম ছিল। শিকাগোতে নৌঘাটির সামনে ট্রাম্পের অভিবাসী বিরোধী অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ করেন স্থানীয়রা। মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট দিয়ে অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের ইঙ্গিত দেন, যা আতঙ্ক সৃষ্টি করেছে শহরে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। দলের ভেতরে ভাঙন রোধে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। স্থানীয় সময় রোববার এ খবর জানিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম NHK। নির্বাচনী হার ও নীতি বাস্তবায়নে প্রতিবন্ধকতার প্রেক্ষাপটে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন শিগেরু। গত অক্টোবর থেকে দায়িত্বে থাকা অবস্থায় তার নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি নির্বাচনে ধারাবাহিক পরাজয়ের মুখোমুখি হয়। জুলাইয়ে নির্বাচনে দলের নেতৃত্বাধীন জোটের বড় পরাজয়ের পর পার্লামেন্টের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি। খেলার খবর। এশিয়া কাপে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাত গেল বাংলাদেশ। প্রথম ধাপে দেশ ছাড়েন অধিনায়ক লিটন সহ 9 ক্রিকেটার ও 4 কোচিং স্টাফ। বড় মঞ্চে নিজেদের প্রমাণের অপেক্ষায় সাইফ জাকেররা। কঠিন হলেও শিরোপায় চোখ রাখতে চান জাকের। দলের পরিবেশও ভালো। 11 সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে এশিয়া কাপে শুভ সূচনা করার প্রত্যাশা এই ব্যাটারের। সাইফ হাসানের সুযোগটা মিলেছে হুট করে, প্রমাণ করেছেন নিজেকে। এখন দলের সঙ্গে এশিয়া কাপের লড়াইয়ে। ক্রিকেটারদের ভাগ্য এভাবেই বদলায়, তবে সেটা ধরে রাখাটাই চ্যালেঞ্জ। সাইফও নিশ্চয়ই জানেন বিষয়টা।
এবারের এই এশিয়া কাপ সহজ নয় লিটন রিশাদদের জন্য। আফগানিস্তান আর শ্রীলঙ্কার মতো প্রতিপক্ষকে হারাতে না পারলে সেমিফাইনালের স্বপ্ন অধরাই থেকে যাবে। এবারের আসরে নেই পঞ্চপাণ্ডবদের কেউ, তবুও জাকের আলীর চোখে বড় স্বপ্ন। দেশ ছাড়ার আগে জানালেন দলের ভেতরের পরিবেশটাও বেশ ভালো। ড্রেসিং রুমের অবস্থা সবসময় ভালো ছিল। ওভারঅল আমাদের প্রিপারেশন খুবই ভালো হয়েছে, ফিটনেস থেকে শুরু করে নেদারল্যান্ড সিরিজ। ওভারঅল যদি বলেন আমাদের মেইন লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। এই এশিয়া কাপের আগে প্রস্তুতিটাই বাংলাদেশের বড় শক্তি। জুলিয়ান উডের পাওয়ার হিটিং ট্রেনিংয়ে মিলেছে ভিন্ন মাত্রা। ইংলিশ এই কোচের অন্যতম পছন্দ জাকের আলী। ব্যাট হাতে তার প্রতিদান দেওয়ার অপেক্ষায় জাকের নিজেও। জুলিয়ান আমাদের নিয়ে খুব ভালো কাজ করেছে, স্কিলগুলো খুব কাজে দিবে আশা করি। যে টেকনিকগুলো শিখিয়েছে কিংবা যে নতুন কিছু নিয়ে আসছে যে ব্যাটগুলা, তো এই সুইংগুলা অবশ্যই কাজে দিবে। তো ভালো সময় পার করেছে। যদিও এশিয়া কাপের ভেন্যু আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সুখস্মৃতি নেই বাংলাদেশের। এখানে খেলা 2 ম্যাচে হেরেছে টাইগাররা। 2021 সালের টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র 84 রানে গুটিয়ে যায় দল, যেটা এই মাঠে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। এছাড়া একাধিক ক্রিকেট বিশ্লেষকরা লিটনের দলকে দেখছেন না সেরা চারে। শঙ্কা থাকলেও মাঠের খেলাতেই ভরসা রাখতে চান জাকের। কাউকে জবাব দেওয়ার কিছু নাই, আমরা আমাদের ক্রিকেট খেলবো, আমরা আমাদের বেস্ট ক্রিকেট খেলবো। এদিকে এশিয়া কাপ খেলতে এরই মধ্যে প্রথম ধাপে দেশ ছেড়েছেন লিটন দাস, মুস্তাফিজ, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন সহ 9 ক্রিকেটার। সঙ্গে ছিলেন ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট ও ট্রেনার নাথান কেলি সহ 4 কোচিং স্টাফ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডাকসু নির্বাচনের শেষ দিনের প্রচারে ব্যস্ত প্রার্থীরা শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে ভোট চাওয়ায় ক্ষোভ, বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা। ইশতেহার বাস্তবায়নের শপথ ছাত্রদলের। বিতর্কিত 3 নির্বাচন ভুলে ফেব্রুয়ারিতে উৎসবমুখর ভোটের জন্য পুলিশকে তৈরি থাকার নির্দেশ উপদেষ্টার। দায়িত্ব পালন করবেন 1.5 লাখ সদস্য, প্রশিক্ষণ শুরু। সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে 2 জেলায় বিক্ষোভ। ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ, পাবনা 1 পুনর্বহালের দাবিতে রাস্তা আটকে প্রতিবাদ। এই ছিল দুপুরের সময়। সঙ্গেই থাকুন সময়ের।